আমার বাবা ছিলেন ভীষণ দূরদৃষ্টি সম্পন্ন। বাবা যখন বাড়ি তৈরি করছিলেন, সুদীপ কাকু বাবাকে বলেছিলেন, এই সামান্য জায়গার মধ্যে একসাথে দুটো বাড়ি তৈরি করছিস কেন? বাবা হেসে বলেছিল, ইচ্ছে হলো তাই করলাম, একটা বাড়ি তো মনের মতন করে তৈরি করলে হতো। ওহ, দুটো বাড়ি মনের মতন করে তৈরি করব। সুদীপ কাকু কিছুক্ষণ থেমে গিয়ে কি যেন একটা ভেবে নিয়ে বললেন, দুটো বাড়ি মনের মতন করে তৈরি করবি? ও আচ্ছা, বুঝেছি। ছেলের বিয়ের পর ছেলে যদি না দেখে, তখন একটা বাড়িতে তোরা দুজন থাকবি, আর একটা বাড়িতে তোর ছেলে আর ছেলের বউ থাকবে। কি ঠিক বললাম তো? কথাটা শুনে বাবা হেসে বলেছিল, ভবিষ্যতের কথা তো ভাবতেই হবে, না ভাবলে চলবে? তুই অবশ্য ভবিষ্যৎ দেখতে পাস। যাই বলিস, তোর মধ্যে সবসময় একটা মাস্টার প্ল্যান কাজ করে বন্ধু। সেদিন বাবার বন্ধু সুদীপ কাকু একদম ঠিক কথাই বলেছিলেন। বাবা বোধহয় ভবিষ্যৎটা ভেবেই কাজ করেছিলেন আমাদের জন্য। ছিল মধ্যবিত্ত পরিবার, বাবা ছিলেন সরকারি চাকুরে। মা বাবা সবসময় চাইতেন আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। বলতেন, পড়াশুনো শিখে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমার ভাই বয়সের দিক থেকে খুব একটা যে ছোট তাও নয়। আমার যখন বিয়ে হলো, ভাই তখন ইঞ্জিনিয়ারিং পাশ করে সবে একটা ভালো কোম্পানিতে জয়েন করেছে। আমি চাকরি পাইনি, চেষ্টা করছিলাম চাকরি। প্রত্যেক বাবা মাই চান তার মেয়ের বিয়েটা অন্তত ভালো ঘরে হোক। বাবার অবস্থা ভালো হোক বা না হোক, একটা সচ্ছল পরিবারে সবাই খোঁজে। সেরকম একটা সচ্ছল পরিবার দেখে মেয়ের বিয়ে দিয়েছিলাম। আমার বাবা ছেলেও ভালো চাকরি করে। বিয়ে দেখাশোনার পর থেকে মাত্র 3 মাসের মাথায় আমার বিয়েটা হয়। পাত্রের মা বাবা বলেছিলেন, বিয়ের কথাবার্তা যখন মিটেই গেছে, তখন আর ফেলে রেখে লাভ নেই, শুভ কাজ আর দেরি করব না। পাত্রের বাবা এবং পাত্র নিজেই বলেছিল, বিয়ের পর চাকরি করতে পারবে, ওনাদের কোনো অসুবিধা নেই। আমার বাবা একটু চিন্তায় পড়েছিল, বিয়ে মানে বেশ অনেক টাকা ব্যাপার, বিয়ের খরচ তো আর কম নয়, তাই এত তাড়াতাড়ি কি করে সম্ভব? তবুও ম্যানেজ করে নিয়েছিল আমার বাবা এবং শেষমেশে বিয়েটা হয়ে যায়। শ্বশুরবাড়িতে আমার প্রথম দিনের ঘটনা, বিয়ের পরের দিন গাড়ি থেকে নেমে নতুন বউয়ের সাজে বাড়ির চৌকাঠে যখন দাঁড়ালাম, আমাকে বরণ করছিল আমার শাশুড়ি মা। অনেকক্ষণ গাড়িতে থাকার ফলে গা গুলিয়ে উঠেছিল। ওয়াক একটা আওয়াজ করে মুখটা রুমাল দিয়ে চেপে ধরতেই আমার শাশুড়ি সবার সামনে বলে উঠলেন, এ মেয়ের লক্ষণ ভালো নয়। বাড়িতে ঢোকার মুখেই একটা অলক্ষণ। শাশুড়ি এমন কথাটা ভালো লাগেনি। সেদিন নতুন বউ তখন এমন কথা মেনে না নিয়ে উপায় কি? প্রথম দিন যদি এমন কথা শুনতে হয়, ভবিষ্যতে আরও কি না অপেক্ষা করছে সেটা আন্দাজ করতে পেরেছিলাম। একটু শ্বশুর বাড়িতে সদস্য সংখ্যা 5 জন, শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আর আমি। বিয়ের 15 দিন পর আমার হাজব্যান্ড জানালো, আমরা হানিমুনে যাব, ফ্লাইটের টিকিট কেটেছি। কথাটা শুনে খুব আনন্দ পেয়েছিলাম, কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। দেখলাম ফ্লাইটে 3টি টিকিট কেটে আমার হাজব্যান্ড সঙ্গে ভাইকে নিয়ে যাবে। আমি তো শুনে হানিমুনে যাব আমরা? ভাই কি করতে যাবে বললাম। হানিমুনে ভাই কেন যাবে আমাদের সাথে? পাশেই ছিলেন শাশুড়ি মা। কথাটা শুনে বললেন, বাবা এত মনে মনে হিংসে, তোমার টাকায় তো যাচ্ছে না, এই কদিন এসেই শুরু করে দিয়েছে। তুমি জানো মলয় কতখানি তার ভাইকে ভালোবাসে, আলাদা করার চেষ্টা একদম করবে না। তাছাড়া ও একটু ঘুরতে ভালোবাসে, তাই ও যাচ্ছে। কোথায় নিজের ভাইয়ের মতো বলবে, ভাই তুমি চলো, তা নয়, যত সব স্বার্থপর। এরপর বলার মতো আর কি বা থাকে? ভাইকে নিয়ে হানিমুনে যেতে হলো। বুঝে গিয়েছিলাম এই ফ্যামিলি ভালো নয়। বাইরে থেকে দেখে মানুষ যত চিনতে পারতাম, তাহলে কত ভালো হতো। কেন জানি না, বিয়ের পর থেকে দেখতাম আমার হাজবেন্ড উদাসীন, আমার সাথে কম কথা বলতো। আমি কিছু বলতে গেলেই আমাকে বলতো আমি এইরকম, কম কথা বলাটা আমার স্বভাব। আমি সেটাই বিশ্বাস করতাম। বিয়ের পর থেকে আমার দেওর আমাকে একটু অন্য চোখেই দেখতো, ইচ্ছে করে টাচ করতো,
গায়ে হাত দিত। এসব আমার হাজবেন্ডকে বললে ও কিছুই বলতো না, খুব সাধারণ ব্যাপার ধরে নিত। শাশুড়িকে বললে তো আর রক্ষেই নেই। আমি আমার দেওরকে এড়িয়ে চলতাম, পাত্তা দিতাম না। এইদিকে শাশুড়ির ব্যবহার একদম ভালো লাগতো না। বউ মানে বাড়িতে কাজকর্ম করবে আর বাড়িতেই থাকবে, আর হাজবেন্ড তো মেরুদণ্ডহীন, বিয়ে করে না আছে কোনো দায়িত্ব, না আছে কোনো কেয়ার। মনে হতো আমি জোর করে এই বাড়িতে ঢুকে পড়েছি। ততদিন প্রায় 1 বছরের মতো কেটে গেছে। বাড়িতে ফোন করে মাকে বলতাম কথাগুলো। মা বলতো, শোন পিউ, বিয়ের পর নতুন নতুন এসব একটু সমস্যা হয়, পরে সব ঠিক হয়ে যাবে। ভাবলাম সব মেয়ের জীবনই হয়তো এমনটা হয়। বেশ কিছুদিন কেটে গেছে এভাবে। তারপর ঘটলো একটা ঘটনা। আমার হাজবেন্ড আর আমার দেওরকে দেখে কেউ বলবে না এরা দাদা ভাই, যেন 2 বন্ধু। একদিন দুপুরে আমি ঘুমোচ্ছি আমার ঘরে, সেই সুযোগে আমার দেওর আমার ঘরে ঢুকেছে, হাতে মোবাইল। হঠাৎ ঘুমটা ভাঙতেই দেখি আমার দেওরের কীর্তিকলাপ। সঙ্গে সঙ্গে উঠে ওর হাত থেকে মোবাইলটা কেড়ে নিই এবং সাপাটে চর কষিয়ে দিয়ে গালে। তারপর মোবাইলটা খুলে ছবি আর ভিডিও ডিলিট করতে গিয়ে যা দেখি তাতে চক্ষু চড়ক গাছ। আরও কিছু ছবি আর ভিডিও আমার হাজবেন্ডের সাথে একজন মহিলার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি, এবং সে একই মহিলার সাথে আবার দেওরের কিছু ছবি। এক লহমায় সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। হাজবেন্ড কেন আমার প্রতি উদাসীন সেটা বুঝতে বাকি থাকলো না। একজন ডিভোর্সি মহিলার সাথে পরক্রিয়া সম্পর্ক, আর পুরো ব্যাপারটা শাশুড়ি জেনেও প্রতিবাদ করে না, বরং প্রশ্রয় দেন। তারপর থেকে শুরু হলো অশান্তি। কম কথা বলার স্বভাবে মানুষটির মুখোশ খুলে যেত, মুখের ভাষা পাল্টে গেল, অশালীন ভাষায় কথা বলতে শুরু হলো এবং পরিষ্কার জানিয়ে দিল ওই পরকীয়া সম্পর্ক থেকে তো বেরোবেই না। আমি ওর সাথে না থাকলে ওর কিছু যায় আসে না, এরপরে থাকার কোনো মানেই হয় না। আমি বেরিয়ে আসি ওর থেকে এবং আশেপাশে ডিভোর্স দিই। আজ 10 বছর হয়ে গেল। আমার বাবার তৈরি করা যে 2টো বাড়ি, তার একটা আমার আর একটা ভাইয়ের। আসলে বাবার সত্যি দূরদৃষ্টি সম্পূর্ণ। সেদিন হয়তো বাবার কর্মকাণ্ডে অনেকে হেসেছিলেন। আমার বাবা ছেলে আর মেয়ে কখনোই পৃথক করে দেখেনি, আর সেজন্যই হয়তো নিজের মতন করে বাঁচতে পেরেছি। এখন এই বাড়িটাই আমার নিজের বাড়ি, আমার সুখের কারণ। এখন আমিও একটা ভালো চাকরি করি, আছি নিজের মতো স্বাধীনভাবে, অনেকে আনন্দে আছি। ভালো ডিভোর্সের কথা চিন্তা করে যখন এ বাড়ি ফিরে এলাম, ততদিনে বাবা রিটায়ার হয়ে গেছে, ভাইয়ের বিয়ে হয়ে গেছে, নতুন সংসার। সে সংসারে আমি বা কেন বাড়তি বোঝা হয়ে থাকবো? মনে হয় প্রত্যেক বাবা মায়ের বোঝা উচিত। ছেলের বাড়ি না থাকলেও যেমন ছেলের বিয়ে হয় না, তেমনি মেয়ের নিজস্ব বাড়ি না থাকলেও মেয়ের বিয়ে দেওয়াটা ঠিক নয়। অন্তত মেয়ের জন্য আলাদা একটা রুম রাখা উচিত। শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা হলে সে ফিরে আসতে পারে অন্তত। তবে আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি। ডিভোর্স হয়ে যাওয়ার পরেও আমি আমার নিজের একটা আস্তানা পেয়েছি। বাবার দেওয়া এই বাড়িটা আমার কাছে সুখের কানন। আজ আমি আমার সুখের কাননে ঘুরে বেড়াই নিজের মতন করে। যে কানন জুড়ে আছে শুধু বাঁচার আলো। সব থেকে বড় সত্যি কি জানেন? আমার মতন ভাগ্য কারোর থাকে না। এই পোড়া দেশে এমন অনেক অভাগিনী আছে যাদের কোনো ফেরার জায়গা নেই। বাপের বাড়িতে বাবা মা সকলেই আছে, কিন্তু তাদের কোনো আশ্রয় নেই। নিজের বাবা মাও তখন অসহযোগিতা করে, তখন সবচেয়ে বেশি। আর পড়াশোনা তো সকলেই ভালো করে না, ভালো রেজাল্টও করে না। একটা চাকরি বা একটা উপায়ের রাস্তাও সে সময় সব মেয়ের থাকে না। জানি মেয়েদের বিয়ে দেওয়াটা জরুরি, আর তার থেকেও বড় জরুরি নিজস্ব একটা ঘর থাকা। তার থেকেও বেশি জরুরি একটা নিজের ঘর থাকা। বাবা মা দূরদৃষ্টি সম্পন্ন হলে তবেই সম্ভব হবে মেয়েরা সন্তান হিসাবে বড় হবে।